তো আদরের সন্তান এভাবে করে চলে যাবে। আমার বাচ্চা বীরের মতোই আসলে প্রাণটা দিয়েছে। আমার বাচ্চা কি বুঝেছিল যে এইভাবে গুলি লাগবে এবং ও বাসায় ফিরতে পারবে না? এই জন্য হয়তো বেঁচে আছি যে আমরা এর বিচার যাতে দেখে যেতে পারি। সততা ব্যাপারটা ছোটবেলা থেকে অনেক প্রখর ছিল। এই আন্দোলনের শুরুর দিকে তো আমরা সবাই ফেসবুকের মাধ্যমে দেখছি বা এরকম কিছু। 16 তারিখে যখন আমি স্কুলে যাচ্ছি তখন আসাদ গেটের ওইদিকে দেখি যে সেন্ট জোসেফ স্কুল আর রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্ররা সবাই আসছে, মানে এক সাইডের রাস্তা বন্ধ, শুধু বাম দিকের রাস্তাটা খোলা, ধানমন্ডি থেকে যাওয়ার পথে বাম দিকের রাস্তাটা খোলা, ওই দিকের রাস্তাটা পুরো ব্লক। ওখান থেকে সব ছাত্ররা মানে রোড বন্ধ করে দিয়ে আন্দোলনে এসেছে। তো আমি আবার বাসায় সারাদিন স্কুল করার পর বাসায় গিয়ে আবার দেখলাম, তো আমি বললাম তুমি আসছিলা? ওর স্টোরিতে শেয়ার করলো যে ওখানে ওরা ছিল, ভিডিও দিচ্ছে, স্টোরি দিচ্ছে। তা বললাম বাবা আর যেও না। বলে মোনাম্মা কী বলো, তুমি যাবো না কেন? এটা তুমি একজন টিচার, তুমি এই কথা বলছি না বাবা, মারামারি হতে পারে তো, লাইফ রিস্ক। বলে তাতে কি, যাবো না? তুমি এটা কী বলো? 16 তারিখ বাসায় ফিরতে ফিরতে ওর প্রায় রাত 10টা বেজে গেছে। আমরা অনেক খুব টেনশনে ছিলাম। আমি ফোন দিচ্ছি, তখন ফোন ধরছে না। তারপর আমার বড় ভাই, ওর মামা ফোন দিচ্ছে, আমার বোনকে ফোন দিলাম, বলকে না এখনও পৌঁছায় নাই। রাত 10টার মতো বেজে গেছে। তো পরের দিন আশুরার বন্ধ ছিল 17 তারিখ। ওই দিন সারাদিন রেস্ট করেছে, যেহেতু আগের দিন সারা রাত দিনই ওরা রাস্তায়, ওই ধানমন্ডির ওই 27 নম্বরে ওখানে ওরা জমায়েত হয়েছিল। 17 তারিখ রাতেও বললাম যে বাবা আর কালকে কিন্তু ঝামেলা হবে, যেও না। 2:57-তে আমি খবর পাই যে এরকম গুলি লেগেছে। তো আমি প্রথমে আসলে বিশ্বাস করতে পারিনি যে গুলি লেগেছে নিশ্চয়ই। তার আগে 16 তারিখ যখন আবু সাইদ শহীদ হলেন, তখন ও আমাকে ওই ভিডিওটা আমাকে পাঠায় আমাকে মেসেঞ্জার, বলকে দেখো মোনাম্মা কীভাবে গুলি করলো। আমি সেটাই তো, মানে এটা তো আসলে বিশ্বাসযোগ্য না। তো 18 তারিখ যখন আমি শুনলাম যে গুলি লেগেছে, মানে আমি আসলে জাস্ট মানে ভাবছি কোনো মিস ইনফরমেশন, মানে এটা কীভাবে গুলি কীভাবে লাগে, মানে ওরা তো নিরস্ত্র। আমি যতদূর জানি সব ফ্রেন্ডরা একসাথে 27 নম্বরে আসার কথা, বা ওই দিন যে ও আসবে আমরা তো সব মানা করে দিছি। ও ঘুমাচ্ছিল, আসলে ঘুমাচ্ছিল। ওর একটা ফ্রেন্ড 11টার দিকে ফোন দেয় যে কি আসবি না, আমরা তো এখানে। উঠে কোনো মতে নাস্তা করে আমার বোন বলল যে আজকে যেও না, আজকে তো অবস্থা নাকি ভালো হবে না, সবাই বলছে তোমার মামা মানা করলো, খালামানি মানা করেছে, আজকে যেও না। বলছে না আমি যাব, আমার কিচ্ছু হবে না, আই উইল ব্যাক। তবে সেই দিন তো আসলে ছিল না, গাড়ি টাড়িও ছিল না। হেঁটে সে বেইলি রোড থেকে ধানমন্ডি পর্যন্ত হেঁটে হেঁটে আসলো। তো এসে ওর যে বন্ধুদের সাথে, ওদের জুনিয়র ছিল কিছু, তার আগেই কিছু আহত যারা দেখেছে আর কি বলেছে যে আমরা দেখলাম যে ওর কলেজের একজন শিক্ষক ওদের শুনে আবার নিতেও আসছিল যে তোমাদের এখানে থাকা দরকার না, আজকে তো মানে আজকে খুব বাজে হবে, সিচুয়েশন উইল বি গান ওয়ার্স্ট, চলো। তো নাকি বলছে, বলকে আমি দেখে আসলাম যে সানগ্লাস পরা সবাইকে টুথপেস্ট লাগিয়ে দিচ্ছে, পানি দিচ্ছে, স্যালাইন দিচ্ছে, ভলান্টিয়ার কাজগুলো করছে আর কি, যারা এর আগে আহত হলো, যে মিছিলে ধাওয়া খেয়েছে, স্প্রিন্টার লেগেছে। আর ওর গুলি লাগে সম্ভবত আমরা বিভিন্ন মানে মাধ্যম থেকে খবর পেয়ে জানতে পারি 2টা থেকে সোয়া 2টার মধ্যে। আর আমি খবর পাই 2:57-তে। হসপিটাল থেকেও প্রথমে ওর বাবাকে ফোন দেওয়া হয়, তারপরে আমার ভাই আমাকে ফোন দেয়। যেটা বলছিলাম যে আমি আসলে বিশ্বাস করিনি যে কীভাবে গুলি লেগেছে, এটা নিশ্চয়ই মিস ইনফরমেশন, মানে এটা হতে পারে না আর কি। পরে যখন হসপিটালে পৌঁছলাম, ওকে সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। 27 নম্বর থেকে ওটাই নিয়ারেস্ট হসপিটাল ছিল। তো আমি গিয়ে আর পাইনি ওকে, হি ওয়াজ ডেড। তো ডক্টরের সাথে কথা বলে যেটা বুঝলাম যে ওনারা ইমার্জেন্সিতে মনে হয় 2টা নিঃশ্বাস নিয়েছিল, আর আইসিইউ ওই লিফট দিয়ে আইসিইউতে তুলতে তুলতে বলছে লিফটেও হয়তো ওর প্রাণটা ছিল না। তো ওই সময় তো আসলে আমাদের মানসিক অবস্থা কি বুঝতেই পারছেন, মেনে নিতে পারছিলাম না যে আমাদের তো আদরের সন্তান এভাবে করে চলে যাবে। পরে ওর বন্ধুরা যেটা বলল যে আমার সন্তান, আমার বাচ্চা বীরের মতোই আসলে প্রাণটা দিয়েছে। এমন আগে যেমন পড়তাম না বিভিন্ন মুক্তিযুদ্ধের শহীদরা কিভাবে প্রাণ দিয়েছে, বললো যে ও যখন এইরকম
ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, তখন 27 নম্বরে ওরা এক পাশে ছিল, ওই পাশে ছিল পুলিশ আর কিছু হয়তো অন্য রাজনৈতিক কর্মীদের দলের লোকজন ছিল হয়তো। তো বললো যে আন্টি বারবার ধাওয়া দিচ্ছে, আমরা একটা সময় আমরা গলির ভিতরে ঢুকে গেছি, গোলাগুলি হচ্ছিল যখন, তো বলতেছে ও আর আসে নাই। তো ওর কারণ ও সায়েন্স ক্লাবের ছিল, ভলান্টিয়ার ছিল, তো সায়েন্স ক্লাবের কিছু জুনিয়র বাচ্চা কাচ্চা ছিল 9-10-এর, ও নাকি সবাইকে সরাই দিয়ে সামনে এগিয়ে গেল। ওর ফ্রেন্ড ছিল প্রত্যয়, ও আমাকে পুরো বললো যে আন্টি আমাকে সরাই দিয়ে বললো, এখনও কাঁদে আর বলে যে আন্টি আমার গুলিটা ফারহানের বুকে লেগেছে। ও আমাকে সরিয়ে দিয়ে সামনে গেল, জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে পড়ে গেল। 2টা গুলি, হার্টের মধ্যে 2টা গুলি, একদম এইম করে, এরকম না যে গোলাগুলি হয়েছে, গুলি ছোড়া হয়েছে, একদম এইম করে। কিভাবে পারে আমার এতটুকু বাচ্চা, আমার 17 বছর 10 মাসের বাচ্চার গায়ে, নিরস্ত্র বাচ্চা, শান্তিপূর্ণ আন্দোলনে তারা যোগ দিয়েছে, হাতে কিচ্ছু নাই, সেই বাচ্চার গায়ে বুকের হার্টের মধ্যে 2টা গুলি। ডক্টর আমাকে এটাই বললো যে অন্য কোথাও হলে, বলতেছে আমাদের তো ম্যাম কিছু করার ছিল না, মানে ওকে পেয়েছি, আমরা সময় পাইনি। আই ওয়াজ কনসাল্টেড উইথ সিনিয়র ডক্টরস সিটি হসপিটালে। তো সাথে সাথেই পড়ে যায়, দেখে, তখন ওরা বন্ধুরা নিয়ে হসপিটালে নিয়ে যায়। এটাই আমার বাচ্চা কি বুঝেছিল যে এইভাবে গুলি লাগবে এবং ও বাসায় ফিরতে পারবে না? কোন দেশে আমরা আছি? এতটুকু বাচ্চারা এত নিরপরাধ, নিরস্ত্র, শান্তিপূর্ণ আন্দোলনে তারা গিয়েছে, তারা যে বাসায় ফিরতে পারবে না আমরা কি বুঝেছি? কিভাবে পারে এতটুকু বাচ্চার, এই যে যারাই, তো এটা একটা কারো হুকুমে হয়েছে, কারো নির্দেশে এভাবে বাচ্চাদের উপর আক্রমণ করা হলো, গুলি করা হলো। আমরা আসলে, আমাদের তো আসলে হারানোর কিছু নাই, উই হ্যাভ লস্ট এভরিথিং। আমাদের জীবনেই শক্তি 90% আমরা হারিয়ে ফেলেছি। আমরা আসলে যতদিন বেঁচে আছি, আমরা শুধু এই জন্য হয়তো বেঁচে আছি যে আমরা এর বিচার যাতে দেখে যেতে পারি, যে অন্যায়ভাবে হাজারো ছেলে পেলে বা মানুষজন, দেশের সাধারণ মানুষ, নিরস্ত্র মানুষ যেভাবে প্রাণ দিয়েছে, আমরা আসলে এটার বিচার যেন দিয়ে দেখতে পারি। এখন আমাদের আসলে একটাই মনোকামনা বলেন, মনোবাসনা বলেন, এতটুকুই আমরা চাই। সব শহীদদের, সব ভিকটিম যারা আছে, হতাহত, সব কিছুর বিচার যেন আমরা দেখে যেতে পারি, এতটুকুই আমাদের এখন শহীদ পরিবারের এতটুকুই আশা এবং এটাই চাওয়া আমাদের।